আজ আমরা এসেছি সবুজ পাহাড় আর স্বচ্ছ নীল জলের হ্রদ দিয়ে ঘেরা উদয়পুরে। 1559 সালে মেবারের রানা উদয় সিং দ্বিতীয় এইখানেই তার রাজধানী স্থানান্তরিত করেন। উদয়পুরের এই সিটি প্যালেস হলো রাজস্থানের মেওয়ার রাজবংশের এক বিশাল প্রাসাদ কমপ্লেক্স, যার নির্মাণ শুরু হয়েছিল 1553 সালে মহারানা উদয় সিং এর হাত ধরে, যখন তিনি তার রাজধানী চিতোর থেকে উদয়পুরে স্থানান্তরিত করেন। এটা হলো সিটি প্যালেসের টিকিট কাউন্টার। এন্ট্রি ফি 30 টাকা, আর মিউজিয়াম দেখতে হলে জনপ্রতি 400 টাকা। স্টুডেন্ট আইডি থাকলে স্টুডেন্টদের এন্ট্রি ফি 200 টাকা। উদয়পুরের এই সিটি প্যালেস একসময় মেওয়ার রাজ্যের শাসন ও প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল। আজও সিসোদিয়া রাজপুত পরিবারের লোক বাস করেন এইখানে, যার একটি অংশ পর্যটকদের জন্য খোলা আছে। প্রায় 400 বছর ধরে তৈরি হয়েছিল এই প্যালেস। 4টি বড় 7টি ছোট প্রাসাদ নিয়ে মোট 11টি মহলের এই উদয়পুর সিটি প্যালেস। মুঘল ও রাজপুত স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণে তৈরি এই উদয়পুরের সিটি প্যালেস রাজস্থানের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং রাজকীয় ঐতিহ্যের প্রতীক। 1558 সালে মুঘল সম্রাট আকবর যখন চিতোর দখল করে, মেবারের রাজা দ্বিতীয় উদয় সিং সপরিবারে চলে আসেন এই উদয়পুরে। প্রায় 400 বছর ধরে তৈরি হয়েছিল উদয়পুরের এই সিটি প্যালেস। 1818 সাল অবধি উদয়পুর ছিল মেবারের রাজধানী। এখন আমরা প্রবেশ করেছি মেবারের রাজ পরিবারের নায়ক মহারানা প্রতাপের কক্ষে। শুরুতেই আমরা দেখলাম মেবারের রাজকীয় অস্ত্রাগারে সালেখান। দুর্গের প্রাচীন অস্ত্রের সংগ্রহশালা হলো এই অস্ত্রাগার। মহারানা সজ্জন সিং এই অস্ত্রাগার তৈরি করেন। 16 শতাব্দী থেকে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র এখানে সাজিয়ে রাখা আছে। মহারানা প্রতাপের হলদিঘাটি যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও পোশাকের ঘর এটি। 1576 সালের 18 জুন হলদিঘাটের যুদ্ধ হয় মুঘলদের সাথে। মুঘলদের হয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন প্রথম মান সিং। মহারানা প্রতাপের সাথে সবসময় 2টি করে তলোয়ার রাখতেন। এই সব অস্ত্রশস্ত্র মহারানা প্রতাপের। যুদ্ধের সময় মহারানা প্রতাপ যুদ্ধের নিপুণতা ও পরাক্রমতার পরিচয় দিতেন। যুদ্ধের সময় তিনি তার পোষা ঘোড়া চেতককে বাচ্চা হাতির পোশাক পরিয়ে দিতেন। এর ফলে শত্রুপক্ষের হাতিরা বাচ্চা হাতি ভেবে তার ঘোড়াকে আক্রমণ করত না, আর তিনি খুব ভালোভাবেই যুদ্ধটা চালিয়ে যেতেন। হলদিঘাটের যুদ্ধে মুঘলরা জয়লাভ করলেও মহারানা প্রতাপকে বন্দী করতে ব্যর্থ হয়। এই যুদ্ধে মহারানা প্রতাপের বীরত্ব, দৃঢ় প্রতিরোধ স্বাধীনতা রক্ষার প্রতীক হিসাবে বিবেচিত হয়। মুঘলরা এই যুদ্ধে জয়লাভ করলেও মেবারকে পুরোপুরি অধীনে আনতে ব্যর্থ হয়, কারণ মহারানা প্রতাপ গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যান। হলদিঘাটি স্থানটি আরাবল্লী পর্বতমালার একটি ঢাল দ্বারা পৃথক ছিল। হলদিঘাটি যুদ্ধে মহারানা প্রতাপের বিশ্বস্ত এবং প্রাণপ্রিয় ঘোড়া চেতক তার আত্মবলিদান করে মহারানা প্রতাপকে বাঁচিয়েছিল এবং পালিয়ে যেতে সাহায্য করেছিল। হলদিঘাটির এই যুদ্ধে মান সিং এর সেনাবাহিনীতে 10,000 সৈন্য ছিল, যার মধ্যে অধিকাংশ মুঘল এবং রাজপুত উভয়ই ছিল, আর রানা প্রতাপের সেনাবাহিনীতে 3000 ঘোড়সওয়ার ছিল। হলদিঘাটির পবিত্র এই নরম পাথুরে মাটি গুঁড়ো করলে হলুদ গুঁড়োর মতন হয়ে যায়, যা
তিলক মাটি হিসেবে ব্যবহার করা হয়। মেবারের রানা মহারানারা অত্যন্ত পরাক্রমশালী এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মেবার কখনো মাথা নত করতে জানে না। এখানে মেবারের রাজাদের বিভিন্ন তৈলচিত্র রয়েছে। সামনে একটি চেয়ার আছে, এটি ব্রিটিশরা মহারানা ফতেহ সিংকে উপহার দিয়েছিলেন। আমরা এখন প্রাসাদের চারতলার উপরে এসেছি। এখানে বড় বড় গাছ দেখে অবাক হয়ে যাচ্ছি। আসলে এইটি হলো পাহাড়ের চূড়া। পাহাড়ের ফাঁকা ফাঁকা জায়গায় প্রাসাদ নির্মাণ করা হয়েছে, আর মাঝের অংশে গাছগুলো এখনো পাহাড়ের চূড়ায় আছে। মাঝখানে একটি সুইমিং পুলও আছে। চারিদিকে ছবি দেওয়া এই ঘরটি মহারানা করণ সিং এর শোবার ঘর। মহারানা সজ্জন সিং এর নির্দেশে ইনি কবিরাজ শ্যামল দাস এইখানে বসে লিখেছিলেন মেবারের ইতিহাস নিয়ে বিখ্যাত গ্রন্থ বীর বিনোদ। কাঁচের তৈরি এই শোবার ঘরটিকে শীষমহল বলা হয়। এটি মতিমহল। এই দরজাটি হাতির দাঁত দিয়ে তৈরি। মতিমহল নির্মাণ করেন মহারানা করণ সিং 1620 সালে। নীল রঙের এই মহলটির নাম ভীমবিলাস। মহারানা ভীম সিং 1778 সালে এটি নির্মাণ করেন। বাইরে এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। বেলজিয়াম থেকে আনা রঙিন কাঁচ দিয়ে তৈরি এই মহলটির নাম মানেক মহল। মহারাজা করণ সিং এই মহল নির্মাণ করেন।
এখানে সূর্যদেবের প্রতিকৃতি আছে, কারণ মেবারের রাজপুত রাজারা ছিলেন সূর্যবংশীয়। এইগুলো হলো রূপোর তৈরি ডিজাইন করা বাক্স। ময়ূরের ডিজাইন করা কি অসাধারণ জাফরির কাজ দেখুন। দেয়ালের গায়ে জাফরির কাজে মুঘল ও রাজপুত স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ ঘটেছে। এই প্রাসাদের কাঁচের কাজ, পাথরের কাজ আর দেওয়ালে শত শত বছরের ইতিহাস মুগ্ধ করে রাখবে আপনাকে। সিটি প্যালেসের উপরের এখান থেকে বাইরের সৌন্দর্য দেখার মতন। উদয়পুর শহরের ভিউটা বেশ সুন্দর লাগছে। বাইরের নিচের এই দিকটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়। পাশেই রয়েছে পিছলা লেক, সেটার সৌন্দর্য দেখার মতন। প্রতিরক্ষার কারণে সরু সরু গলির মতন সিঁড়ি করা হতো, যাতে একসাথে অনেকে প্রবেশ করতে না পারে। মারওয়ার রাজ পরিবারের তৎকালীন গৃহস্থালির ব্যবহৃত বাসনপত্র। তখনকার দিনের কাঠের জ্বালানিতে রান্না হতো। তখনকার দিনের জল গরম করার উন্নত মানের মেশিন। এটি হলো রাজমাতার কক্ষ। এটি হলো জানানা মহল, অর্থাৎ রাজরানীর কক্ষ। এইখানে মহিলাদের ব্যবহৃত সমস্ত সামগ্রী সজ্জিত আছে। মারওয়ারের রাজপুত রাজারাই যে কেবল যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন তা নয়, রাজরানীরাও যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। এখানে মডেলের মধ্যে দিয়ে সেগুলো দেখানো হচ্ছে। রানীদের যুদ্ধের জন্য ব্যবহৃত ঢাল, তলোয়ার এবং বন্দুক।
মুঘল বাদশাহ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হিন্দু দেবদেবীর মন্দিরের ভগ্নাবশেষ এবং বিগ্রহেরও ভগ্নাবশেষ এখানে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। মারোয়ারের রাজপুত রাজারা কেবলমাত্র যুদ্ধবিদ্যায় যে পারদর্শী ছিলেন তা নয়, শিল্প, সংস্কৃতি এবং সঙ্গীত প্রেমীও ছিলেন। তৎকালীন বিভিন্ন বাদ্যযন্ত্র সজ্জিত আছে এই কক্ষে। বিভিন্ন চিত্রের মাধ্যমে মারোয়ার রাগমালার বর্ণনা। ভারতীয় মার্গ সঙ্গীতে যে মারোয়ারের বিশেষ অবদান ছিল তা এই সকল রকম বাদ্যযন্ত্র দেখে বোঝা যায়। এই কক্ষে সংরক্ষিত আছে বিভিন্ন হাতে লেখা পুঁথি, এছাড়া বিভিন্ন মূল্যবান দলিলপত্র। উদয়পুর সিটি প্যালেস দেখে এখন আমরা বেরোচ্ছি। প্রাচীন মেবারের সঙ্গীত, শিল্প, সংস্কৃতি ও বীরত্বের কাহিনী জানতে মহারানা প্রতাপ, হলদিঘাটের যুদ্ধ, ঘোড়াচেতক, জয়মল ও তার বীরত্ব, এই সব কিছু বুঝতে এবং জানতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই উদয়পুরে। ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির ধারক ও বাহক এই উদয়পুরের সিটি প্যালেস দেখে এখন আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা পরবর্তী গন্তব্য হচ্ছে আমরা পিছলা লেকে যাব, সেখানে বোটিং করে যাব হচ্ছে জগমন্দির প্যালেসে।
উদয়পুরের এই সিটি প্যালেসের বিস্তৃত বিলাসবহুল কক্ষ, জটিল খোদাই, পিছলা হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য রাজকীয় ঐতিহ্যের এক সমৃদ্ধ ইতিহাস বহন করে। ইতিহাস এবং ঐশ্বর্যে ঘেরা এই প্রাসাদ ঘোরার আনন্দ পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই উদয়পুরে। একদিকে মারোয়ার রাজ পরিবারের স্থাপত্য, আরেকদিকে সবুজ পাহাড় আর শান্ত নীল জলরাশি দ্বারা বেষ্টিত এই উদয়পুরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমরা পিছলা লেকের নীল জলরাশির মধ্যখানে অবস্থিত জগমন্দির প্যালেসে যাব বোটে করে। কি অসাধারণ ভিউ দেখুন। পিছলা লেকের বোটিং ভাড়া জনপ্রতি 600 টাকা। এখানে স্টুডেন্ট কনসেশন নেই, ভাড়াটা অনেকটাই বেশি। চেষ্টা করবেন সকালের দিকে বোটিং করার, কারণ বিকেলে এই বোটিং ভাড়া আরো বেড়ে যায়। আর ভিড় এড়াতে অবশ্যই সকালের দিকে ভ্রমণটা করবেন। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত উদয়পুর হলো মরুর রাজ্য রাজস্থানের এক টুকরো মরুদ্যান। তার প্রাণকেন্দ্রে রয়েছে কৃত্রিমভাবে তৈরি মিষ্টি জলের এই পিছলা হ্রদ। 1362 সালে এই হ্রদ খনন করে বাঞ্জারা উপজাতির লোকেরা। উদয়পুর এলে অবশ্যই লেক পিছলায় বোটিং করে লেকের চারপাশের ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখতে দেখতে ভীষণ ভালো লাগবে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं পিছলা লেকের পাশে সামনেই দেখতে পাচ্ছেন এটি একটি অন্যতম দর্শনীয় স্থান, বাগর কি হাভেলি। 18 শতকে মেওয়ার রাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী অমরচাঁদ বাগোয়া এই বাগর হাভেলি নির্মাণ করেন। বর্তমানে এটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं পিছলা হ্রদকে উদয়পুরের হৃদয় হিসেবে বিবেচনা করা হয়। হ্রদের শান্ত জলে রাজকীয় প্রাসাদগুলিকে প্রতিফলিত করে এক প্যানোরামিক দৃশ্য তৈরি করে। মহারানা উদয় সিং হ্রদের সৌন্দর্যে মোহিত হয়ে এর তীরেই গড়ে তোলেন তাঁর নামাঙ্কিত উদয়পুর শহর। এখন আমরা সিটি প্যালেসের লেকের মধ্যে দিয়ে আমরা ঘুরছি। এখন এটা হচ্ছে সিটি প্যালেস, এটা হচ্ছে জগমন্দির প্যালেস, এইসব প্যালেসে ঘুরছি। রাজস্থানের উদয়পুরের প্রাণকেন্দ্রে অবস্থিত পিছলা লেক হল বৃহত্তম এবং প্রাচীনতম কৃত্রিম হ্রদগুলোর মধ্যে একটি, যা তার নির্মল সৌন্দর্যের মাধ্যমে অগণিত দর্শনার্থীর হৃদয় কেড়ে নিয়েছে। রাজকীয় পাহাড়, ঐতিহাসিক স্থাপনা এবং পবিত্র স্থানঘাট দ্বারা বেষ্টিত এই লেক। পিছলা লেকের শান্ত জলে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন।
পিছুলা লেকের অন্যতম প্রধান আকর্ষণ হলো সবুজ পাহাড়, রাজকীয় প্রাসাদ, মনোরম পরিবেশের আকর্ষণকে আরো বাড়িয়ে তুলেছে। উদয়পুরে অনেক এইরকম লেক আছে, তাই উদয়পুরকে সিটি অফ লেকস বলা হয়। এই হ্রদের মধ্যে 4খানা দ্বীপ আছে। প্রথমটির নাম জগনিবাস, যেখানে রয়েছে বিখ্যাত প্রাসাদোপম হেরিটেজ হোটেল লেক প্যালেস। এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোটেল লেক প্যালেস। পিছুলাকে ঘিরে এইগুলো গড়ে উঠেছে বহু বিলাসবহুল হোটেল। উদয়পুরের এই লেক পিছুলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সারা শহর। এর সৌন্দর্যের কাছে হার মানে দেশের অনেক হ্রদই। বহু মানুষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য প্রতীক্ষায় থাকেন এই লেক পিছুলাতে। দ্বাদশ শতকের ধুধু মরুভূমির মাঝখানে অমন একখানা বিপুলাকার জলাধার সৃষ্টি করা মুখের কথা ছিল না, তাই বাস্তুশাস্ত্রের দিক থেকেও এই পিছুলা লেকের গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর হ্রদ নিয়ে গঠিত এই উদয়পুর। সুন্দর সুন্দর হ্রদ দ্বারা বেষ্টিত উদয়পুরকে ভারতের সিটি অফ লেকস বলা হয়। এখন আমরা এসেছি জগমন্দির প্যালেসে। এই প্যালেসটি 3জন মহারানা মিলে নির্মাণ করেছিলেন। 1551 সালে মহারানা অমর সিং এর নির্মাণ কাজ শুরু করেন। তারপর মহারানা করণ সিং 1620 সালে, এরপর মহারানা জগৎ সিং সেই কাজ সম্পন্ন করেন এবং তার নামেই এই প্যালেসের নামকরণ হয় জগমন্দির প্যালেস। এই প্যালেসের ভেতরে তৎকালীন রাজ পরিবারের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখনো সংরক্ষণ করে রাখা আছে।
এটি সেই জগমন্দির প্যালেস। এই প্যালেসটি নির্মাণ করা হয় মূলত আমোদ প্রমোদ এবং বিনোদনের জন্য। পিছোলা লেকের বুকে অবস্থিত এই জগমন্দির প্রাসাদটি মুঘল ও রাজপুত স্থাপত্যের মিশ্রণে তৈরি। এই প্যালেসটি মূলত গ্রীষ্মকালীন অবকাশ যাপন ও উৎসবের জন্য ব্যবহার করা হয়। উদয়পুর ভ্রমণের আগের পর্বে আমরা দেখেছি মহারানা প্রতাপ মিউজিয়াম, হলদিঘাটি, সজ্জনগড় প্যালেস, ওয়াক্স মিউজিয়াম এবং সাহেলিও কি বাড়ি, এছাড়া ফতেসাগর লেক। আজ আমরা দেখলাম উদয়পুরের সিটি প্যালেস, পিছোলা লেক আর এই জগমন্দির প্যালেস। পরবর্তী পর্বে আমরা দেখব প্রাচীন মারোয়ারের রাজধানী চিতোরগড়ের ইতিহাস, রানী পদ্মাবতীর প্রাসাদ ও তার করুণ জীবন কাহিনী।